গ্রামের বড় সড়কে মৃদুল সাইকেল নিয়ে পূর্ণার জন্য অপেক্ষা করছে। দুজন রায়পুর মেলায় যাবে। আজ শেষ দিন। পূর্ণার মনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এই ঐতিহ্যবাহী মেলা দেখার, কিন্তু হেমলতার কঠোর নিষেধাজ্ঞা সেই স্বপ্নকে বারবার ম্লান করে দিয়েছে। পুরুষ প্রধান জনসমাগমের ভয়ে তিনি সর্বদা মেয়েদের ঘরবন্দি করে রাখতেন, স্কুল ছাড়া কোথাও যেতে দিতেন না। বন্ধুদের মুখে শোনা মেলার বর্ণনা পূর্ণার মনে কৌতূহল জাগাতো। সেই অতৃপ্ত বাসনার কথা যখন অকপটে মৃদুলকে জানালো, মৃদুল তৎক্ষণাৎ সাড়া দিয়ে বলল, তোমারে আমি নিয়ে যাব। কাল দুপুরবেলা বোরকা পইরা বড় সড়ো কাইসা পইর। কথাটি শুনে পূর্ণার অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। উচ্ছ্বসিত কণ্ঠে সে বলল, চলে আসবো। দুপুরের প্রখর রৌদ্র মাথার উপর দিয়ে অনেকক্ষণ আগেই পশ্চিমে হেলে পড়েছে, অথচ পূর্ণার কোনো হদিসই নেই। অপেক্ষায় ক্লান্ত মৃদুলের মুখ জুড়ে ফুটে ওঠে অধৈর্য, চোখে মুখে স্পষ্ট হয় অসন্তোষের মেঘ। অল্পতেই ধৈর্যচ্যুত হওয়া মৃদুল মোড়ল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে পা তুলতে যাবে, ঠিক তখনই দূরের মাঠে এক কালো বোরকা পরিহিতা নারী মূর্তি তার দৃষ্টি আকর্ষণ করল। নারী মূর্তিটি আর কেউ নয়, পূর্ণা। দেহের অর্ধে করুণায় আবৃত, নিকাব মাথার উপর তুলে রাখা। বিস্তীর্ণ ক্ষেতের সরু আইল ধরে সে ছুটে আসছে। বাতাসে ওড়নাটা উড়ছে পতাকার মতো। মৃদুলের দৃষ্টি সেটে রইল সেই চলমান সৌন্দর্যের উপর। চেহারা থেকে মুছে গেল বিরক্তির ছায়া, ফুটে উঠল বিমুগ্ধতা। ক্ষেতের সবুজ আর আকাশের নীলের মাঝে পূর্ণার আগমন ছায়াছবির মতো দেখাচ্ছে। পূর্ণা সড়কে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, আহ, অনেক দেরি হয়ে গেছে। বড় আম্মা আসতেই দিচ্ছিল না। পাতলা ত্বকের শ্যাম মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে মৃদুল ফ্যাঁসফেঁসে কণ্ঠে বলল, কি বইলা আইসো? কিছুই না। প্রথমে বলেছিলাম সরুদ চাচার বাড়িতে যাব, তখন বলল কোথাও যাওয়াই নাই, তোর আপা জানতে পারলে আমার ওপর রাখবে, তাই না বলেই এসেছি। চিন্তা করবো তো? না বলে কতবার বের হয়েছি, কিছু হবে না। মৃদুল মাথা ঝাঁকিয়ে তাড়া দিয়ে বলল, তাইলে তো ওইলই, তাড়াতাড়ি ওঠো, যাইতে অনেক সময় লাগবো। পূর্ণা এতক্ষণে সাইকেলের উপস্থিতি খেয়াল করেছে। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, সাইকেলে করে যাব? তাইলে কি দিয়া যাবা? হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাইগা যাব। পূর্ণার আর চোখে সাইকেলের পেছনের সিটে তাকালো। সিটটি চালকের খুব নিকটে, বসতে হলে চালকের দেহ জড়িয়ে ধরতে হবে। চিন্তাটা পূর্ণার শরীরে বয়ে দিল শীতল শিহরণ। এতদিনের পরিচয়, অথচ পরস্পর পরস্পরের হাতও স্পর্শ করেনি, সেখানে আজ হঠাৎ করে এমন নৈকট্য, তাও আবার শরীর জড়িয়ে। তার কণ্ঠ রোধ হয়ে এলো। ঢোক গিলে গলা ভিজিয়ে অস্ফুটে উচ্চারণ করল, আমি সাইকেলে যাব না। কণ্ঠে লজ্জা, সংকোচ, একই সঙ্গে অজানা উত্তেজনার রেশ, চোখে মুখে অব্যক্ত আবেগের ছায়া। মৃদুলের ভ্রুযুগল ধনুকের মতো বেঁকে গেল। সে ধমকে উঠল, নাটক করতাছো কেন? তাড়াতাড়ি ওঠো, আর মুখটা লুকাও, মানুষ দেখবো। মৃদুলের স্নিগ্ধ, উজ্জ্বল আর গৌরবর্ণ মুখে কোমল আলো মিশে গেছে। তার ভ্রুগুলো পরিষ্কার আর মসৃণ, মুখে এক ধরনের শান্ত সৌন্দর্য। পূর্ণা নির্বাক বিস্ময়ে নিমগ্ন হয়ে গেল সেই দৃশ্যে। কিছুই বলতে পারল না। নিকাবের আড়ালে মুখ লুকিয়ে সে মৃদুলের পেছনে বসল। মৃদুলের ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি, যা পূর্ণার দৃষ্টির আড়ালেই রয়ে গেল। সাইকেলের পেডালে পা রাখতেই তার শার্ট আঁকড়ে ধরল পূর্ণা। সেই স্পর্শে মৃদুলের সমগ্র সত্তা অজানা, অনাস্বাদিত অনুভূতির তরঙ্গে ভেসে গেল।
বেলি ফুলের স্বর্গীয় সুরভিতে মাতোয়ারা হয়ে উঠল তার হৃদয়। পূর্ণার বুকের ভেতরে চলছে উতাল পাতাল কাঁপুনি। তার শ্বাস প্রশ্বাস এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে যে মনে হচ্ছে এই মুহূর্তে সে প্রাণ ত্যাগ করবে। মৃদুল আটপাড়া পার হয়ে হঠাৎ বলল, কাঁপতাছো কেন? পূর্ণা চুপ। কি লজ্জা, সে যে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে। চারদিকে বিস্তৃত মাঠের নীরবতা, জনমানবহীন পরিবেশে পূর্ণার চোখ দূর দিগন্তে নিবদ্ধ। হঠাৎ মৃদুলের কণ্ঠস্বর ভেসে এলো, পূর্ণা। সে আহ্বানে কি অলৌকিক মায়া! পূর্ণার অন্তরে ছড়িয়ে পড়ল উত্তাল তরঙ্গ, বুকের স্পন্দন যেন ঢাকের বাদ্য। ভয় হলো পাছে মৃদুল শুনে ফেললে, তাহলে তো লজ্জায় মাটিতে মিশে যেতে হবে। মৃদুল পুনরায় ডাকল, পূর্ণা। পূর্ণা কুকড়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, বলুন। আমার হাত পা অবশ হইয়া যাইতেছে কেন? আমারও। সাইকেলের গতি কমে গেল। মৃদুল বলল, নামো। পূর্ণা নামতেই মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না, তোমার ছোঁয়া আমারে বিজলির মতো বাইরাইতেছে। মৃদুলের কথা শুনে পূর্ণার হাসি পেল। সে নিজেকে সংযত করতে পারল না, ছুটে চলল তার হাসির ঝর্ণা। নিকাবের আড়ালের সেই হাসি দেখতে না পেলেও মৃদুল অনুভব করল পূর্ণার আনন্দোচ্ছ্বাস। অভিমানী সুরে বলল, হাসো হাসো, হাসবাই তো, আর একটু হইলে আমার প্রাণ ভোমরাই বের হইয়া যাইতো। পূর্ণার কণ্ঠ থেকে এবার উচ্চ হাসির ঝংকার বেরিয়ে এলো। সেই হাসির ধ্বনি ভেঙে চুরমার করে দিল চারপাশের নীরবতা। মৃদুল বলল, হইছে, আর হাসা লাগবো না, হাঁটো, মাঠের মাঝখান দিয়া যাই, কি কও? তাইলে তাড়াতাড়ি যাওন যাইব। পূর্ণা সম্মতিসূচক ভঙ্গিতে মাথা দোলালো। তার চোখে মুখে তখনও হাসির আভা। বলল, সাইকেল কি করবেন? হাত দিয়া ঠেলা নিয়ে যাব, হাঁটো। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর মেলায় পৌঁছে গেল। মেলার প্রবেশদ্বারে পা রাখতেই আকাশে বাতাসে ভেসে উঠল সুমধুর আসরের রাজা। সেই ধ্বনি আতঙ্ক সৃষ্টি করল পূর্ণার হৃদয়ে। কণ্ঠে ফুটে উঠল উদ্বেগের সুর। আসরের আজান পড়ে গেছে, বাড়ি ফিরবো কখন? কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে, চলুন ফিরে যাই। মৃদুল প্রতিবাদ করল, এখনই তো আইলাম, কিছু কিনা। ব্যাকুল শোনালো পূর্ণার কণ্ঠ, দেরি হয়ে যাবে। খালি চুড়ি আর লিপস্টিক কিনি, আসো আমার লগে, আসো আসো। বলেই পূর্ণার হাত শক্ত করে চেপে ধরল। এই প্রথম তাদের হাতের মিলন ঘটল। মুহূর্তের মধ্যে পূর্ণার সমস্ত জগৎ যেন স্তব্ধ হয়ে গেল। নিঃশব্দতার বিলীন হয়ে গেল মেলার কোলাহল, নাগরদোলার ক্যাচকেচ ধ্বনি। অন্তরের আঙিনায় শুরু হলো অদৃশ্য নৃত্য। ঘরে ফেরার তাড়নাও উধাও হয়ে গেল। মৃদুল তাকে যেদিকেই নিয়ে যাচ্ছে সে সেদিকেই এগোচ্ছে। চারদিকে উচ্ছ্বসিত জনতা, নানা রঙের শাড়ির সমারোহ, ঝলমলে অলংকার, নানা রঙের চুড়ির বাহার। কিছুই পূর্ণার দৃষ্টিগোচর হচ্ছে না, শুধু অনুভব করছে একটা পৌরুষ দীপ্ত হাতের দৃঢ় স্পর্শ, যা তার হাতকে আবদ্ধ করে রেখেছে। অন্তরের গভীরে সে উপলব্ধি করল এই মানুষটির প্রতি তার প্রেম কতটা অকৃত্রিম। মানসপটে ভেসে উঠল রঙিন স্বপ্নের ছবি। এই সমাজ যে বর্ণভেদের প্রাচীর তুলে রেখেছে তা জেনেও সে ভালোবাসে। প্রেমের কাছে বর্ণের বিচার তুচ্ছ। এক চুড়ি বিক্রেতার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো তারা। পূর্ণার অনিচ্ছা উপেক্ষা করে 8 ডজন চুড়ি কিনল মৃদুল। উৎসাহ ভরে বলল, আর কিছু দেখবা না? নূপুর লও। পূর্ণা মাথা নাড়ল, তার চোখে জল জল করছে আগ্রহর দীপ্তি। সে নূপুরের সৌন্দর্য দেখতে লাগলো, কোনটা যে নেবে। দুটো সুতার চুড়ি নিয়ে ওগুলোর বৃত্তাকার ফাঁকের মধ্য দিয়ে দৃষ্টি নিক্ষেপ করল মৃদুল। সেই গোলাকার দৃশ্যপটে ভেসে উঠল পূর্ণার মুখ, তার নিকাব মাথার উপর,
নাকের নাকফুল জ্বলজ্বল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। তৎক্ষণাৎ চুড়ি সরিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল মৃদুল। পূর্ণা ভেবেছিল লিপস্টিক চুড়ি কিনেই চলে যাবে, কিন্তু মৃদুলের মাথায় ভিন্ন চিন্তা। সে পারলে পুরো মেলাটাই উজাড় করে দেয় পূর্ণার পায়ের তলায়। মৃদুলের এই অকৃপণ ভালোবাসার বন্যায় পূর্ণা হারিয়ে যাচ্ছে। তার চোখে মুখে বিস্ময়ের ঢেউ। প্রতিটি দোকানে থেমে মৃদুল কিনছে নানা রঙের শাড়ি, জুতো আর গয়না। সে সাজাতে চায় পূর্ণার সমগ্র জীবনটাকে। এত কিছু রাখার জন্য একটা বড় ব্যাগও কিনে ফেলল। পূর্ণা আর থাকতে না পেরে চাপার স্বরে জিজ্ঞেস করলো, এত কিছু কেন নিচ্ছেন? মৃদুলের চোখে তখন আবেগের ছায়া। সে ধীরে ধীরে বলল, জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম। আজকে আবার সুযোগ পাইছি প্রিয় কারোর জন্য কিছু কেনার। আমারে কিনতে দাও। মৃদুলের কথায় পূর্ণার চোখ জলে ভেসে এলো। সে বুঝতে পারল, এই কেনাকাটার মধ্য দিয়ে মৃদুল শুধু জিনিসপত্র নয়, তার হৃদয়ে উজাড় করে দিচ্ছে। বাতাসে সন্ধ্যার আজান ভেসে আসতেই পূর্ণার বুকের ভেতর কেঁপে উঠল। গলা শুকিয়ে এলো মুহূর্তের মধ্যে। অজান্তেই মৃদুলের বাহু এমন ভাবে খামচে ধরল যেন ভয় পেয়েছে হারিয়ে যাওয়ার। কাঁপা কাঁপা গলায় বলল, আমার আর কিছু লাগবে না। জীবনে আর মেলায় আসবো না, বাড়ি নিয়ে চলুন। পূর্ণার চোখের দিকে তাকিয়ে সেখানে ভয়ের ছায়া দেখতে পেল মৃদুল। সে ধীরে ধীরে বলল, কাঁদতাছো কেন? আচ্ছা, আর কিছু কিনবো না, হাঁটো, বাজারে যাই, তারপর সোজা বাড়িতে। মেলায় আসার আগে রায়পুর বাজারের এক দোকানে তার সাইকেলটা রেখে এসেছিল। দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিল। মৃদুল বলেছিল আরেকদিন যাবে। মেলা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই একটা চেনা গলা ভেসে এলো। কে যেন মৃদুলের পিঠে হাত রেখে বলল, মৃদুল না? উৎসুক হয়ে ঘুরে দাঁড়ালো মৃদুল। হাসি ফুটে উঠল তার ঠোঁটে। আরে সুলতান ভাই, আছেন কেমন? এই তো ভালোই আছি। রায়পুরে কি করতেছেন? মেলায় আইছেন নাকি? না, এখানে ছোট বোনের শ্বশুর বাড়ি, তাই আসা। তারপর পূর্ণার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটিকে বউ নাকি? বিয়ে করলে কবে? পূর্ণ লজ্জায় চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে ধীরে ধীরে বলল, জি ভাই, বউ মাসখানেক হইল। মৃদুলের কথা শুনে পূর্ণার মুখে লজ্জার রং ছড়িয়ে পড়ল। সে মৃদুলের পিঠে চিমটি কাটল। ব্যথায় আউচ করে উঠল মৃদুল। সুলতানের উৎসুক দৃষ্টি দেখে নিজেকে সামলে নিয়ে জোর করে হেসে বলল, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আচ্ছা ভাই, আসি। সুলতান তখনও কৌতূহলী, রায়পুরে কার বাড়িতে এসেছো? মৃদুল তাড়াতাড়ি উত্তর দিল, অলন্দপুর ফুফুর বাড়িতে। এখন যাই ভাই। মজিদ হাওলাদার তোমার ফুফুর ভাসুর না? জি, মৃদুল সংক্ষেপে জবাব দিল। সুলতানের চোখে উৎসাহ ফুটে উঠল। মানুষটাকে দেখার অনেক ইচ্ছা ছিল। চারিদিকে ওনার কত সুনাম। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আইয়া পড়বেন, আমি তো আছি, এখন যাইতে দেন। যাও মিয়া, সাবধানে যাও। মেলার বাইরে এসে পূর্ণা জিজ্ঞেস করলো, বউ বললেন কেন? তাহলে কি কইতাম? গ্রামে তোমারে আমারে মানুষ একসঙ্গে কথা কইতে দেখে, হাঁটতে দেখে, তাতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলায় আমার লগে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো? পূর্ণার কণ্ঠে অভিমানের সুর। এই জন্য বউ বলছেন? আর কি জন্য বলবো? পূর্ণা কিছু বলল না, নীরবে পথ চলতে থাকলো। বাতাস বইছে, শীতের নিষ্ঠুর স্পর্শে তার হাত পা অবশ হয়ে আসছে। মৃদুল বলল, ভয় লাগতেছে না তো? পূর্ণা অবাক চোখে তাকালো। কিসের ভয়? মৃদুল চোখে মুখে রহস্যময় অভিব্যক্তি ফুটিয়ে বলল, পর পুরুষের লগে রাইতের বেলা এত দূরে আইসো, যদি কিছু হইয়া যায়? মৃদুলের কথায় পূর্ণার বুকের ভেতর থেকে একটা অজানা আশঙ্কা উকি দিল। তার চোখে ফুটে উঠল সন্দেহের ছায়া। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মৃদুলের দিকে।
মৃদুলের ঠোঁটে তখন চতুর হাসি। পূর্ণা হতভম্ব হয়ে গেল। কোনো মতো বলল, হাসছেন কেন? তোমার ভয় পাওন দেখা। হো হো করে হেসে উঠল মৃদুল। পূর্ণার মনে জ্বলে উঠল ক্ষোভের আগুন। মৃদুলকে পেছনে ফেলে দ্রুত পা চালালো সে। পেছন থেকে মৃদুল ডাকলো, আরে খাড়াও, মজা করছি তো। বাজারে তখন মানুষের ঢল নেমেছে। চারদিকে শোরগোল, চিৎকার, কোথাও মারামারি লেগেছে। তারা বাজারের ঘাটের সামনে এসে দাঁড়ালো। চারদিকে অরাজকতা দেখে মৃদুল বলল, তোমার বাজারে যাওয়ানোর দরকার নাই, তুমি এইখানে খাড়াও, এদিকে কেউ নাই, আমি যাইতাছি আর আইতাছি। পূর্ণা দাঁড়িয়ে রইল একাকী। তার চোখ বারবার ঘুরে যাচ্ছিল সেই পথে যেখান দিয়ে মৃদুল মিলিয়ে গেছে অন্ধকারে। চারপাশে চোখ বুলিয়ে নিল একবার। ঘাটে সারি সারি নৌকা, ট্রলারগুলো নীরবে দাঁড়িয়ে আছে প্রাচীন প্রহরীর মতো। নির্জন ঘাট। সে বিড়বিড় করল, মানুষজন ঝগড়া করার আর সময় পেল না। দূর থেকে ভেসে আসা ইঞ্জিনের শব্দ তার একাকিত্বকে আরো প্রকট করে তুলল। একটা নৌকা নিঃশব্দে এগিয়ে আসছে অন্ধকার চিরে। হঠাৎ করে শীতের তীব্রতাও বেড়ে গেল। মেলা থেকে নতুন কেনার শালটা বের করলো ব্যাগ থেকে। ওটা গায়ে জড়াতেই মনে হলো মৃদুলের উষ্ণ আলিঙ্গন তাকে ঘিরে ধরেছে। শীতের তীব্রতা কিছুটা কমে এলো, কিন্তু মনের ভেতর একটা অজানা উদ্বেগ কুরে কুরে খাচ্ছে। চারপাশ নীরব, কেউ নেই। নদীর বুকে ভাসতে থাকা ট্রলারের ছাদে বসে আছে আমির। তার হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অস্থির দৃষ্টি। শীতের নিষ্ঠুর আঘাতে তার শরীর অবশ হয়ে আসছে। রক্ত জমে যাচ্ছে শিরায় শিরায়। তবুও সে নড়ছে না, শীত বস্ত্রের খোঁজও করছে না। স্বইচ্ছাই এই কষ্টকে সে আলিঙ্গন করতে চায়, নিজের অস্তিত্বকে ধরে রাখতে চায় এই যন্ত্রণার মাধ্যমে।